সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল এসব নিয়ে কথা বলে থাকি। এই আলোচনায় আপনারাও আমার সাথে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্যায়ে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে রিং করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আইনের ব্যাপারে আপনাদের যদি কোনো পরামর্শ, কোনো গাইডেন্স লাগে তো আমার সাথে কথা বললে আমি এই ব্যাপারে একটা প্রাথমিক ধারণা দিতে পারবো। মনে রাখবেন, আমরা কিন্তু আপনার কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না, সামনাসামনি বসেও অনেক যেটাকে আমরা বলি সম্পূরক বা পরিপূরক প্রশ্ন করে পুরো ব্যাপারটা জানারও কিন্তু অবস্থা আমরা নাই। এজন্য আমরা যে পরামর্শটা দেবো এটাকে একটা প্রাথমিক ধারণা, একটা গাইডেন্স হিসাবে আপনারা নেবেন। এরপরে ভিত্তি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। এটার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন এবং এর পরামর্শ, ভালো কোনো আইনজীবীর পরামর্শর কোনো বিকল্প নাই। একজন কলার বোধে যুক্ত হতে চেষ্টা করছেন, দেখি কলারের সাথে কথা বলিনি, তারপর আবার ফিরে আসবো মূল অনুষ্ঠানে। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কলার, আমি শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। জি, আমার ওয়াইফ এদেশে স্টুডেন্ট ভিসা আসছিলেন। স্টুডেন্ট ভিসাতে আসছিলেন, জি। জি, তারপর উনি গ্রাজুয়েট ভিসা গেছেন, গ্রাজুয়েট ভিসা থেকে এখন ওয়ার্ক পারমিটে আছেন উনি, স্কিল ওয়ার্কারে। জি জি জি, আমি বুঝতে পেরেছি, এখন বলেন। হ্যাঁ, তো আমি একটা ওভারস্টার। তো আমার একটা 2 বছরের বেবি আছে। অবশ্য অবস্থায় আমার মেয়ের জন্য একটা অ্যাপ্লিকেশন করছিলাম যে মায়ের ডিপেন্ডেন্ট হিসাবে। জি, মায়ের ডিপেন্ডেন্ট হিসাবে অ্যাপ্লিকেশন করছি। আর এট দ্য মেইন টাইম আমি একটা ফ্যামিলি রুটে, ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট রুটে, হিউম্যান আউটসাইড অফ ইমিগ্রেশন রুলে একটা অ্যাপ্লিকেশন করছি আমার জন্য। জি। তখন আমার মেয়ের জন্য যে অ্যাপ্লিকেশন করছি তখন ওরা আমাকে আমার মেয়ের জানাইছে যে ওরা আমার ডিসিশনের জন্য ওয়েট করতেছে। জি জি। এই মুহূর্তে আসলে এটা কি, যে আমার মেয়েটার তো সেপারেট অ্যাপ্লিকেশন ছিল, আমারটা সেপারেট অ্যাপ্লিকেশন। জি। তো আমার মেয়েটা এখন হোল্ড করে রাখছে ওরা, যে আমার ডিসিশনের জন্য ওরা ওয়েট করছে। আপনার মেয়ের জন্য তো আপনি আপনার ওয়াইফ যে ওয়ার্ক পারমিট হোল্ডারের ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছিলেন, তাই তো? আপনার মেয়ের জন্য আপনি কিসে অ্যাপ্লাই করেছিলেন? ওয়ার্ক পারমিট হোল্ডারের ডিপেন্ডেন্ট নাকি তার জন্য হিউম্যান রাইটস? না, ওয়ার্ক পারমিট হোল্ডারের ডিপেন্ডেন্ট হিসাবে। আচ্ছা, তো সেটা তো তার দ্বারা সেপারেট কনসিডারেশন করবে। তো আমার মনে হয় আপনার লয়ারকে দিয়ে চিঠি লেখানো উচিত যে আমার বাচ্চার তো কেসটা ডিফারেন্ট। ওরা যেটা করতে পারে, যেটা আপনার কেস নিয়ে পুরা, কারণ বাচ্চার বাবার কি স্ট্যাটাস এটাও তারা অনেক সময় জানতে চাইতে পারে, কিন্তু যেটা বেস্ট কোর্স হবে আপনার লয়ারকে দিয়ে চিঠি লেখানো যে আমার বাচ্চার সাথে তো বাচ্চার বাবার অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নাই, তো বাচ্চাকে কেন তার মায়ের গ্রাউন্ডে বাচ্চা পাবে, তো তাকে কেন তুমি ভিসা দিচ্ছ না, তার ভিসা তুমি দেরি কেন করছো? তাছাড়া ওয়ার্ক পারমিট হোল্ডারদের ভিসা, ডিপেন্ডেন্ট ভিসাতে সময় লাগার কথা নয়। আমার মনে হয় একটা চিঠি লিখে দিলে, কারণ আপনি তো ইন্ডিপেন্ডেন্ট, আপনার অ্যাপ্লিকেশনের সাথে আপনার বাচ্চার অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নাই। তো আমার মনে হয় এটা লিখে আপনার সলিসিটার চিঠি লিখে দিলে, ব্যাখ্যা দিয়ে দিলে দেখা যাবে হয়তো আপনার মেয়ের অ্যাপ্লিকেশনটা তার আগে ডিসাইড করে ফেলবে। কারণ আপনারটা হচ্ছে সম্পূর্ণ হিউম্যান রাইটসের, এটা আউটসাইড দ্য রুল, এটাতে তারা দিতেও পারে নাও দিতে পারে এই, কিন্তু আপনার বাচ্চাকে তো তাদেরকে দিতে হবে। যদি তার মার ওয়ার্ক পারমিট এখনও ভ্যালিড থাকে, উনি কাজ করে থাকেন, তাহলে বাচ্চা তো অবশ্যই পাবে। ঠিক আছে, তাহলে এখন আমার কোশ্চেন হলো যে আমি ওটা বলছিলাম এবং আমার সলিসিটর বলছেন যে না, আমাদের এটা রিফিউজ করে না যখন আমরা ওয়েট করি, কারণ আমাদের এখন কোনো কোনো ইমার্জেন্সি না যে আমার ওইটা দিয়ে দিতে হবে। না, সেটা তো হয়তো আমিও বলবো, কিন্তু আপনি যেহেতু ওয়ারিড মানে তো আপনার ইমার্জেন্সি আছে, তাই না? জি জি। এখন আমার কোয়েশ্চেন হইলো, ঠিক আছে, তো এখন মনে করেন সবটা রেখে আমাকে ওরা বললো যে না, তাহলে কি ওরা আমাকে বলতে পারে যে না তুমি এই দেশ থেকে চলে যাও? হ্যাঁ, বলতে পারে, ফ্যামিলি এখানে থাকবে, বলতে পারে। কারণ আপনি মনে রাখবেন আপনার যে কনসিডারেশনটা হচ্ছে সম্পূর্ণ আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস, এবং এটা সম্পূর্ণ আউটসাইড ইমিগ্রেশন রুল, ওয়াইডার আর্টিকেল 8 এর আন্ডারে এটা তারা দেবে।
সেক্ষেত্রে তারা এটা দিতে পারে, নাও দিতে পারে, বলতে পারে তুমি দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসো, নানা ধরনের ঘটনা বলতে পারে। এবং আপনি ওভারস্টার হয়ে গেলে দেশে গিয়ে অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন কি পাবেন না সেটাও কিন্তু একটা ইস্যু হতে পারে। তাছাড়া যেহেতু আপনি এবং আপনার ওয়াইফ আপনাদের সম্পর্ক হওয়ার সময় জানতেন যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কী, তো সেই কারণে হিউম্যান রাইটস থেকে ওই প্রোটেকশানটা যেটা পাওয়া হয় নর্মালি, সেই প্রোটেকশানটা ওই রকমভাবে আপনারা কিন্তু পাবেন না, কারণ আপনার একে অন্যের ইমিগ্রেশন স্ট্যাটাস কিন্তু আপনারা জানতেন। তো এই জন্যে তারা যদি চায়, আমি আশা করি তারা হয়তো আপনাকে ভিসা কোনো না কোনো ফর্মে ভিসা তো দিয়ে দেবে, না দিলে আপনি হয়তো অ্যাপিল করবেন, জেআর করবেন, হোয়াট এভার। কিন্তু দুঃখিত, কিন্তু তারা চাইলে আপনাকে না করতে পারে, কারণ লটা কিন্তু তাদের পক্ষে আছে। ঠিক আছে, আর কিছু ভাইয়া? জি না, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। দেখি আর কে আছেন কলার। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া কি করতে পারি? ভাইয়া আমি তোমার সেপ্টেম্বরে 8 তারিখে আমি ই ভিসা লাগি অ্যাপ্লিকেশন করছিলাম, বুঝছো নি, লগ ইন করছিলাম আমি। জি জি। হোম অফিসে। জি। এখন তো আমার কোনটা জানাইলো না, খালি 16 ডিজিট নাম্বার দিছে, আর আমার ও পাসপোর্ট দিয়ে আমি ইয়ে করছি, বায়োমেট্রিক দিছি। জি। দিয়ার ইয়ে করছি। এখন আমার কতদিন লাগবে এটা ধরো দেশে গেলে? আমি কিরকম মাসগুলো কোনো বার করতে খুঁজে তারা দিল না আমার। আপনাকে যে 16 ডিজিট যে নাম্বারটা দিয়েছে সেটা দিয়েই কিন্তু প্রমাণ হচ্ছে যে আপনার ই ভিসার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে। আমার মনে হয় আপনি আর 1-2 সপ্তাহ ওয়েট করে ওদেরকে একটা রিমাইন্ডার দেন, ঠিক আছে? কিন্তু যেহেতু আপনি আমি কিসে লাগি দিব ডিমান্ডার? আপনি বলবেন যে আমি তো এখনও কোনো কনফার্মেশন পেলাম না, আমাকে তুমি তো যে ডিজিটাল নাম্বার দেওয়ার কথা সেটা তো তুমি আমাকে দাওনি, এখন আমি তো দেশের বাইরে ট্রাভেল করতে চাই, আমার কি অসুবিধা হবে? শোনেন, আমরা আজকে এটা নিয়ে কিন্তু কথা বলবো, শুধুমাত্র আপনি একা নন, আপনার মতো এরকম লাখো লাখো মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, এবং তারা হোম অফিস নিজেও জানে না 31শে ডিসেম্বরের পরে কী হবে। একটা বিরাট মেস হবে, একটা বিশাল প্রবলেম হবে বলে আমরা সবাই আশঙ্কা করছি। আপনি খালি একা নন, আপনার মতো এরকম বহুতই আছে। জি জানি তো, আমি তো 1 সপ্তাহের উপরে হয়ে গেছি, আমি অপেক্ষা করলাম, আমার কোনো কর্পোরেশন লেটার দিল না বা কিছু জানাইলো না কর্পোরেশন কিছু। হ্যাঁ, ওই যে বললাম যে ওই যেমন আপনি খালি একা না, আপনার মতো বহুত লোকই আমাদের আছে যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছে। তো আপনি একটা 1-2 সপ্তাহ ওয়েট করে ওদেরকে একটা রিমাইন্ডার দেন এবং বলেন আপনি খুব ওয়ারিড, আপনাকে দেশের বাইরে যাওয়া লাগবে। ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আসসালাম। সুই দর্শকবৃন্দ, আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। এতক্ষণ কলার ছিলেন দুজন, দেখি আরেকজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো হ্যালো কলার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো 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 কলার। আচ্ছা, মনে হয় কলারকে আমরা হারিয়ে ফেলেছি। তো যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মূল আলোচনায় আমরা গত কয়েকটা সপ্তাহ ধরে আমরা বলছিলাম যে বর্তমান সরকার তারা এনফোর্সমেন্ট অ্যাকশনের উপরে খুব জোর দিচ্ছে। মানে কি, তারা বলতে চাচ্ছে যে যারা এদেশে অবৈধভাবে আসে, বিশেষ করে ব্যর্থ অ্যাসাইলাম সিকার, ফেল্ড অ্যাসাইলাম সিকার, যাদের অ্যাসাইলাম ক্লেম নিষ্পত্তি হয়ে গেছে, যারা অ্যাপিলও যাদের ফয়সালা হয়ে গেছে, যাদের এদেশে থাকার আর কোনো ব্যবস্থা নাই, এদেরকে তারা খুব দ্রুত এদেশ থেকে পাঠিয়ে দেবে। এটা কিন্তু বর্তমান সরকারের একটা নির্বাচনকালীন ওয়াদা ছিল যে তারা রুয়ান্ডা প্রজেক্ট বন্ধ করবে, কিন্তু বন্ধ করে তারা এখান থেকে দ্রুত যারা এদেশে থাকার অনুমতি নাই, কোনো রকম অ্যাপ্লিকেশন নাই, ওদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তো সেটারই সেই পরিকল্পনারই অংশ হিসাবে আমরা কয়েক সপ্তাহ ধরে বলছিলাম যে তারা নতুন সমস্ত লোক রিক্রুট করেছে, ইন্টেলিজেন্স এজেন্সি থেকে তারা লোক এখানে ডিপ্লয় করেছে, এবং আমরা বলেছিলাম যে 2টো ডিটেনশন সেন্টারে তারা বেড স্পেস খালি করে রেখেছে। এটা কামসফিল্ড, অক্সফোর্ডে কামসফিল্ড এবং হ্যাজলার, এই দুটোকে তারা এখানে বেড স্পেস রেখেছে, এবং তারা ফ্লাইটও রেডি করে রেখেছে বা ফ্লাইট স্টাফও রেডি করে রেখেছে। 300 স্টাফ এই ব্যাপারে তারা নিয়োগ করেছে। তো সেটারই আমরা একটা কন্টিনিউয়েশন দেখতে পাচ্ছি। এখন মন্ত্রী মহোদয়, আমাদের এখন বর্ডার সিকিউরিটি এবং অ্যাসাইলাম বিষয়ক একটা মন্ত্রী আছেন, এখন হচ্ছেন অ্যাঞ্জেলা ইগল, পার্লামেন্টে বলেছেন কি পরিকল্পনা তারা নিয়েছেন যে দেশে এই লোক পাঠিয়ে দেবে, এবং সেটার ভিতরে উনি
11টি দেশের কথা উল্লেখ করেছেন, যে এই 11 দেশ থেকে যে সমস্ত নাগরিকরা আছেন তাদের যদি এদেশে কোনো কিছু না করার থাকে তাহলে তাদেরকে তারা অতি দ্রুত এই দেশ থেকে পাঠিয়ে দিতে পারবে। এবং এই সমস্ত দেশগুলির সাথে তাদের একটা সমঝোতা হয়েছে, যে সমঝোতার কারণে এই দেশগুলি খুব দ্রুত তাদের নাগরিকদেরকে ফিরিয়ে নেবে। আমরা এর আগে বলেছিলাম যে গত সরকারের শেষ আমলে তারা বাংলাদেশের সাথে একটা ডিল করেছিলেন। বাংলাদেশের হাই কমিশনার সাথে তাদের মিটিং হয়েছিল এবং সেখানে বাংলাদেশ এগ্রি করেছিল যে উইদাউট ইন্টারভিউ, নর্মালি কাউকে যদি কারো দেশে পাঠিয়ে দিতে হয় তবে আমরা জানি যে তাদের দেশের হাই কমিশন বা অ্যাম্বাসির সাথে একটা ইন্টারভিউ করা হয়, এখানে তারা কনফার্ম করে যে এই লোকটা তাদের দেশের নাগরিক কিনা। এরকম কোনো ইন্টারভিউ দরকার নাই, তারা সরাসরি এই সমস্ত নাগরিকদেরকে তারা ফেরত নেবে। তো এটারই ফলশ্রুতিতে তারা বলছে যে এদের সাথে এক ধরনের পার্টনারশিপে তারা উপনীত হয়েছে। পার্টনারশিপের কারণে তারা খুব দ্রুত এই দেশগুলোতে পাঠাতে পারবে। এই 11টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, 3টি দেশই কিন্তু এর মধ্যে আছে। এবং আমরা এটাও দেখেছি যে এর মধ্যে কয়েকটা স্পেশাল ফ্লাইট কিন্তু অলরেডি চলে গেছে, যদিও এখনও বাংলাদেশে কোনো ফ্লাইট যায়নি, কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় হয়তো এই সমস্ত ফ্লাইটগুলি হয়তো শুরু হবে। এবং আমরা জানি যে একটি ফ্লাইটে 200 মতো লোক বোধহয় পাঠানো হয়েছে। তো ফলে এটা আমাদের কমিউনিটির মধ্যে যারা এখনও আছেন, যাদের আসলে কোনো দরখাস্ত সমাবেশের সামনে নাই বা যাদের অ্যাপিল হয়তো নিষ্পত্তি হয়ে গেছে, তারা সবাই কিন্তু রিস্কের মধ্যে আছেন। এর আগে আমরা বলেছিলাম যে তারা আবার ওই এনফোর্সমেন্ট অ্যাকশনের একটা অংশ হিসেবে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা ইলিগাল লোককে কাজে নিয়োগ করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এবং ফাইন তো আমরা জানি যে ফাইন অনেক গুণে বেড়ে গেছে। তো এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের কমিউনিটিতে যারা এই ধরনের অবস্থায় আছেন, যাদের কোনো অ্যাপ্লিকেশান নাই, তারা যদি মনে করেন যে তাদের এখনও কোনো অ্যাপ্লিকেশান করার অবস্থা তারা আছেন, আমি তাদেরকে উপদেশ দিব, অ্যাডভাইস করব যে যদি কোনো অ্যাপ্লিকেশান করার থাকে, হয়তো হতে পারে হিউম্যান রাইটস বা কোনো অ্যাসালামেরও ফ্রেশ সাবমিশন হতে পারে, ফ্রেশ ক্লেম হতে পারে, তবে তাদের উচিত হচ্ছে কিন্তু ফ্রেশ ক্লেমে যাওয়া, ফ্রেশ ক্লেমটা করে দেওয়া। অথবা যদি তাদের অন্য কোনো হিউম্যান রাইটসের গ্রাউন্ড থাকে, সেখানে তারা সেই গ্রাউন্ডেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবেন। অ্যাপ্লিকেশন থাকলে, পেন্ডিং থাকলে তাদেরকে হয়তো তারা এই দেশ থেকে ধরে পাঠাতে পারবে না। তবে এটা মনে রাখবেন যে আপনার কাছে আসলে কোনো গ্রাউন্ড নাই, আপনি থাকতে চাচ্ছেন বলে আবোল তাবোল অ্যাপ্লিকেশন করলে কিন্তু হবে না। এটাতে কিন্তু অ্যাপ্লিকেশন মেরিট থাকে না এবং এটা পরবর্তীকালে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তো অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন এবং নিয়ে আপনারা দেখবেন যে কিছু আপনাদের জন্য করার আছে কি না। আমরা যেটা বললাম যে এখনও পর্যন্ত আমাদের জানার মধ্যে বাংলাদেশে কোনো স্পেশাল ফ্লাইট এখনও যায়নি, কিন্তু এটা জাস্ট একটা সময়ের ব্যাপার। এবং সরকার যেভাবে তাদের এই ব্যাপারটা নিয়ে তারা কথা বলছে, আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ইটালিতে সফর করতে গিয়েছিলেন। ইটালিতে তার আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল এই ইললিগাল মাইগ্রেশনকে ঠেকানো। আপনারা জানেন যে ইউরোপে যদি কেউ আসতে চায়, তারা দুটো হচ্ছে রুট। একটা রুট হচ্ছে সড়ক পথে টার্কি দিয়ে তুরস্কের ভিতর দিয়ে এসে গ্রিসে আসা, আরেকটা হচ্ছে সমুদ্র পাড়ি দিয়ে আফ্রিকা থেকে ইটালিতে আসা। এই দুটো জায়গায় তারা কিন্তু মোটামুটি ট্যাকেল করার চেষ্টা করছে। আমরা জানি যে গত সপ্তাহে 12 জন মানুষ তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তাদের শরীর সমাধি হয়েছে। এই 12 জনের মধ্যে বোধহয় অর্ধেকই ছিলেন শিশু। এবং দেখেন মানুষ কিভাবে কতটা ডেসপারেট এই দেশে আসার জন্যে, যে এরকমভাবে পাড়ি দিয়ে ইংলিশ চ্যানেলের পাড়ে গিয়ে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়েছে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ারও সুযোগ আমার হয়েছে। ইংলিশ চ্যানেল কিন্তু আসলে এটা সমুদ্র, এবং কি উত্তাল সে সমুদ্র, কি ভয়াবহ স্রোত। এই স্রোত পাড়ি দিয়ে ডিঙ্গি নৌকায় করে আমি যখন প্রথমবারে যাই, সেখানে হুবারক্রাফটে চড়েই আমার সেখানে অস্বস্তি লাগছিল, বমি আসছিল, আসার সময় বমি আসছিল। তা আমার যদি আমি একটা ম্যাচিওর মানুষেরও যদি এরকম অবস্থা হয় হুবারক্রাফট বা জাহাজে থাকা অবস্থায়, তাহলে এই রকম ডিঙ্গি যেখানে একটু নড়াচড়া করলেই মানুষ ছিটকে পড়ে যাবে,
উত্তাল সমুদ্রে, সেখানে মানুষ কি করে আসে, কতটা মানুষ বেপরোয়া হয়ে গেলে এরকম জীবনে ঝুঁকি নিয়ে এখানে আসে, তো আমরা জানি না। বাট এটা এসে এখন আমরা জানি যে এইভাবে আসলেও কিন্তু এদেশে থাকার অনুমতি পাওয়াটা ওরকম সম্ভব নয়। এই মুহূর্তে আরেকটা স্ট্যাটিস্টিক্স আমরা আপনাদেরকে দিয়ে দিই। গত জুন মাসের হিসেবে 1,18,882টা অ্যাসাইলাম ক্লেম কিন্তু পেন্ডিং ছিল। আমাদের এই ক্লেম আরও বেড়ে যাচ্ছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সরকারের পরিবর্তন হওয়ার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমার ব্রিটেনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইলামের হিড়িক পড়ে গেছে। অনেকেই এখন তারা বলছেন যে তারা নাকি সাবেক সরকারের সাথে তাদের ঘনিষ্ঠতা ছিল, তারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং সেই কারণে তারা এখন দেশে গেলে বিপদের সম্মুখীন হবেন। আমরা এটা নিয়ে কিন্তু এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। আজকেও যদি দুঃখিত, আজকে যদি সুযোগ হয় তো এটা নিয়েও আমরা আবার কথা বলবো একটা পর্যায়ে এই অ্যাসাইলাম ক্লেম নিয়ে। আরেকটা আপডেট দিই যে দেখি আপনাদের কে কে কলার আছেন অপেক্ষা করছেন, যেটা আমরা কিছুক্ষণ আগে একজন কলের সূত্র ধরে বলেছিলাম, এই যে ই ভিসার কথা। আমরা সবাই জানি যে 31শে ডিসেম্বরের পরে আর বিআরপি কার্ডের আর প্রচলন থাকবে না। বিআরপি কার্ডের প্রচলন না থাকলে কি হবে, ই ভিসা একটা ডিজিটাল ভিসার দিকে আমরা চলে যাচ্ছি এবং আমরা জানি যে আমরা এটা নিয়ে অনেক অসুবিধা হচ্ছে। তো এটা নিয়ে আমরা কথা বলবো। দর্শকবৃন্দ, আজানের বিরতির পর ফিরে এলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে 31শে ডিসেম্বরের পরে যে তখন আর বিআরপি কার্ড থাকবে না, তখন কি হবে এটা নিয়ে কথা বলছিলাম। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো সালাম। অ্যাকচুয়ালি আমার দুইটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, আমি আমার বাচ্চার চাইল্ড রেজিস্ট্রেশন 10 বছরের চাইল্ড রেজিস্ট্রেশনটা করছি, আমি নিজে করছি অ্যাপ্লিকেশনটা। জি। তো ওখানে আমার যে ওই যে ফর্মটা যে আছে, যে প্যারেন্টস কনসার্ন ফর্ম, জি, তো প্যারেন্ট কনসার্ন ফর্মে তো 3টা পেজ থাকে আছে। একটা হচ্ছে প্যারেন্টস ডে, আর 2 নাম্বার হচ্ছে গার্ডিয়ান পেজ, আর 3 নাম্বার হচ্ছে চাইল্ড কনসেন্ট। তো প্রথমটা আমরা আমাদেরটা ফিল আপ করেছি। এন্ড গার্ডিয়ান কনসেন্টটা কি এটা কি আমাদের পার্ট নাকি না? গার্ডিয়ান যেহেতু আপনারাই প্যারেন্টস, আপনি আপনার হাজবেন্ডই যেহেতু প্যারেন্টস, তখন গার্ডিয়ানের আর কোনো দরকার পড়ছে না। আচ্ছা, এটা যদি এমন কেউ হয়, একসাথে গার্ডিয়ান হিসেবে অ্যাক্ট করছি। হ্যাঁ, তো এখানে আপনারা দুজন গার্ডিয়ান দরকার হলে আপনি কভার লেটার দিয়ে এটা কভার করে দিবেন। গার্ডিয়ানের প্রশ্ন তখনই ওঠে যখন ধরেন বাচ্চার বাবা মা সাথে নাই। ধরে একটা বাচ্চা হয়তো এই দেশে জন্ম হয়েছে, তার বাবা মা কেউ নাই, কিন্তু তার 10 বছর হয়ে গেছে। তো এটার জন্য তখন কে দেবে কনসেন্ট? তখন তার যে ফোস্টার ফাদার হতে পারে, ফোস্টার মাদার হতে পারে, বা যে তার কেয়ারার বা তার গার্ডিয়ান হতে পারে, সোশ্যাল সার্ভিসে কিন্তু কনসেন্ট দিতে পারে তাদের জন্য। প্যারেন্টস থাকলে আর গার্ডিয়ানের দরকার নাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, হ্যাঁ, প্যারেন্টস থাকলে আর গার্ডিয়ানের কোনো প্রশ্নই নাই। আচ্ছা, কিন্তু ওই গার্ডিয়ানের মধ্যে যে গার্ডিয়ানের পরে যে লেখা কথাটা আছে, গার্ডিয়ান করছে আবার অর ফাদার মাদার হু ইজ কনসেন্ট। ভাই আপা আমরা আসলে আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার পিছনে বোধহয় টেলিভিশনটা চালু আছে, এই জন্য ইকো হচ্ছে। চালু করে আছে। আর লাস্টের প্রশ্নটা বলি। জি বলেন, শুনছি। হ্যাঁ, লাস্টের যে পেজটা হচ্ছে যে চাইল্ড কনসেন্ট হোয়াট দে আর মেকিং এন অ্যাপ্লিকেশন অন देयर ওন বিহাফ। এইটা না, চাইল্ড তো আর নিজের জন্য তো আর সে অ্যাপ্লিকেশন করছে। হ্যাঁ, সেই জন্য এখন চাইল্ডের কনসেন্ট প্রয়োজন হতে পারে না। আরেকটা সময় আপনি জানেন যেখানে এটা ইম্পর্টেন্ট হতে পারে, যে কোনো চাইল্ডের বয়স হয়তো 14-র উপরে হয়ে গেছে। হ্যাঁ, এমনও হতে পারে না যে একটা বাচ্চা 14 বছর এদেশে আছে, কিন্তু সে তার জন্য কেউ অ্যাপ্লাই করেনি, এখন সে নিজের জন্য অ্যাপ্লাই করছে। তখন আমরা বলতে পারি যে চাইল্ডকে, যেটাকে আমরা আইনের ভাষায় বলি গেলিক ডিসক্রিপশন, বলতে পারি যে চাইল্ড, যদিও সে চাইল্ড, বাট তার নিজের বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে। তো যেহেতু আপনার চাইল্ড তো নিজের জন্য অ্যাপ্লাই করছে না, বলে ওই পেজটাও আপনাদের জন্য রেলিভেন্ট না। আচ্ছা আচ্ছা। আপনি কোন ফর্ম ইউজ করছেন? ফর্ম টি? এই যে এম এন এন না, আপনার বাচ্চার কি জন্ম হয়েছে এদেশে? হ্যাঁ হ্যাঁ, এদেশে। আপনার ফর্ম হবে ফর্ম টি,
আপনি এই জন্য আর কি রং ফর্ম আপনি ইউজ করতেছেন। ফর্ম হচ্ছে, ফর্মের নামই ফর্ম টি, টি টি লাইক টি। আচ্ছা, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করছি ওরা আমাকে এইটাই পাঠাই দিচ্ছে যে আমি অনলাইনে যেটা করছি। না, ওটা তারা হয়তো আপনার কথা বুঝতে পারেনি। আপনার বাচ্চা যদি এদেশে জন্মায় 10 ইয়ার্সের জন্য যদি বাচ্চা থাকার পরে করে, তবে সেটা হচ্ছে তার জন্য ফর্ম টি। আর বাচ্চা যদি অন্য কোনো গ্রাউন্ডে রেজিস্ট্রেশন করে তার জন্য হচ্ছে ML1। কিন্তু 10 বছরের গ্রাউন্ডে যদি বাচ্চা করে, যেখানে কোনোভাবে হোম অফিসে না করার কোনো স্কোপ নাই, নো ডিসকাশন, সেটা হচ্ছে ফর্ম টি। আচ্ছা আচ্ছা, ফর্ম টি, FORMT। হ্যাঁ জি। লাস্ট কোশ্চেনটা হচ্ছে আসলে আমাদের 2.5 বছরের ভিসা আমাদের প্যারেন্টসদের। জি। তো ওখানে যখন ওই যে আপলোড করতে যাচ্ছি, সেখানে ওখানে আপলোড করার সময় বলছে যে আপনারা যদি প্যারেন্টের স্ট্যাটাস থাকে তাহলে যে বিআরপি কোড, বিআরপি নাম্বার দিতে। আমাদের তো 2.5 বছরের ভিসা আমরা পেয়েছি, আমাদের তো স্ট্যাটাস না, সেক্ষেত্রে কি আমরা বিআরপি আমাদের আপনারা বিআরপি কার্ড দেবেন। আমার ধারণা আপনি যেহেতু MN গিয়েছেন, এই কারণেই আপনার কাছে এই প্রশ্নগুলো চাচ্ছে। কারণ হয় কি যে MN আপনি রেজিস্ট্রেশন করেন তখনই যখন বাচ্চার জন্ম হয়েছে এদেশে, বাচ্চার বাবা বা মা যে কোনো একজন এদেশে সেটেল আছে বা সেটেল হয়েছে পরে, তখনই আপনি MN ফর্মটা করেন। যদি আপনি ফর্ম টিটা ব্যবহার করতেন তাহলে আমার মনে হয় না এই ধরনের প্রশ্নগুলো আসতো। আচ্ছা আচ্ছা। তা আমি আপনাকে অ্যাডভাইস করবো, হোম অফিস হয়তো আপনার কথা বুঝতে পারে নাই বা তারা ভুল করেছে, আপনি নিজেই যান, গিয়ে আপনি দেখেন ফর্ম টি, ফর্মের নামই টি মানে টি, জাস্ট টি। আচ্ছা আচ্ছা, আপনি ফর্মটি আপনি করেন, দেখবেন। ফর্মটা ফিলআপ করে ফেলেছি, কারণ আমাদের এখন বায়োমেট্রিক নেক্সট উইকে। তো যেটাই হোক, আমার মনে হয় সেটার কারণে আপনাকে এই ধরনের প্রশ্নগুলো করছে। কারণ MN1 ফর্মে তারাই সেই বাচ্চাগুলোই অ্যাপ্লাই করবে যাদের বাবা বা মা যে কোনো একজন এদেশে, যাদের সেটেল স্ট্যাটাস আগে ছিল বা এখন হয়েছে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আপনার বাচ্চা যখন জন্মায় তখন আপনি বা আপনার হাজব্যান্ড সেটেল হননি, বাচ্চার জন্মের পরে আপনার যে কোনো একজন সেটেল হয়ে গেলেন, হয়তো 10 ইয়ার্সের গ্রাউন্ডে হলেন, কোনো গ্রাউন্ডে হলেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্য আপনি অ্যাপ্লাই করবেন MN দিয়ে। সেক্ষেত্রে বাচ্চার এদেশে 10 ইয়ার থাকার দরকারও নাই। আমার ধারণা যে হোম অফিস আপনাদের এটা বুঝতে পারেনি, তারা বাই মিস্টেক MN1টা ফর্ম পাঠিয়েছে। আপনার জন্য ফর্ম হচ্ছে ফর্ম টি। সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি? আমার তো বায়োমেট্রিক হবে আমার সামনের সপ্তাহে। আপনি ফর্ম টি করে নিয়ে ডাউনলোড করে দেন, বায়োমেট্রিকের সাথে তো এর কোনো অসুবিধা নাই। বা আপনি ওদেরকে লেখেন তো আমাকে তো রং ফর্ম। দেখেন, অনেক সময় যেটা হয় হোম অফিসে কিন্তু রং ফর্ম দিলেও তারা আপনার কেসটা বুঝে। যেমন ধরেন হয়তো দেখা গেল যে আপনি একটা ম্যারেজের গ্রাউন্ডে অ্যাপ্লাই করলেন, আপনার অ্যাপ্লিকেশন হবে FLRM, আপনি ভুল করে FLRFP দিয়ে অ্যাপ্লাই করলেন। এখন FLRFPর যে ফি, FLRMেরও কিন্তু ফি সেম, কিন্তু ম্যারেজ হলে আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন FLRM দিয়ে। তো তারা কি করে, যেহেতু ফি সেম, অনেক ক্ষেত্রেই তারা রং ফর্ম দিলেও তারা অ্যাপ্লিকেশনে কভার লেটারের উপরে ভিত্তি করে আপনাকে তারা ভিসাটা দিয়ে দেয়। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা হচ্ছে আপনার জন্য ফর্ম টি। ওকে আপা? থ্যাংক ইউ। দেখি আরেকজনকে যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমি একটা জিনিস প্রশ্ন করতাম। করেন। আজকে আমার 9 বছর 11 মাস 2 দিন হয়ে গেছে। 10 ইয়ার্স রুটে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আপনি কি এদেশে বৈধভাবে আছেন? বিকজ আমি আইসলাম বিয়ে করে আজকে বাদে 10 ইয়ার্স রুটে ফেলে দিছে। হ্যাঁ, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি কি গত 10 বছর কি আপনি এদেশে বৈধভাবে ছিলেন, লিগালি ছিলেন? জি। আপনি কি লিগালি ছিলেন গত 10 বছর? জি, আমি বিয়ে করে এসেছি 2014-এ। হ্যাঁ, যদি আপনি 10 ইয়ার্স এদেশে থাকেন, 10 ইয়ার যদি আপনি লিগালি থাকেন, তবে আপনি 10 ইয়ার রুটে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার B1 লাগবে আর লাইফ ইন দ্য UK টেস্ট লাগবে। আমার 3টা বাচ্চা আছে, ব্রিটিশ, আর আমার ওয়াইফ আছে। জি, আপনি যদি গত 10 বছর যদি আপনার ভিসা আনইন্টারাপ্টেড ভিসা হয়, ভিসার মধ্যে কোনো প্রবলেম নাই, গ্যাপ নাই, আর আপনি লিগালি ছিলেন, তাহলে আপনি 10 ইয়ার রুটে, যেটা ইমিগ্রেশন রুলের প্যারাগ্রাফ 276B, সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে?
আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। তা আমরা যে আলোচনা করছিলাম সেখানে ফিরে যাচ্ছি। যেমন আরেকজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাইয়া, কি করতে পারি আপনার জন্য? ভাই সাহেব, আমি জিজ্ঞাসা আসলাম ওদের ইলেকট্রনিক ভিসা। জি, ইলেকট্রনিক ভিসা ভাই সাহেব নিজে করতাম ভালো না, সেই হইব দুদিন সলিসিটারদের দিয়ে করাই। আমার বায়োমেট্রিক কার্ড আছে, বায়োমেট্রিক কার্ড ও ফোনও গিয়া স্মার্টফোনও খালি বায়োমেট্রিক কার্ড আমি ও নম্বর হারাইয়া ও ইজিনি ইলেকট্রনিক ভিসা বলে ফ্রি। আর সলিসিটার গেছে তুই গেছিলাম বিচারায় হয়ে আমার না বা আমি করিয়া দিতাম 250 পাউন্ড। হ্যাঁ ওরকম চাইবে আপনার 250-300। হ্যাঁ, এটা বিভিন্ন সলিসিটার 250-300-500 পাউন্ডও চার্জ করতে পারে। তবে একটা কথা মনে রাখবেন যে ম্যাক্সিমাম ইমিগ্রেশন অ্যাপ্লিকেশানগুলো কিন্তু মানুষ চাইলে নিজে করতে পারে, কিন্তু যেহেতু মানুষের এই ব্যাপারে অভিজ্ঞতা থাকে না, এটা টেকনিক্যাল ম্যাটার, ভুলভ্রান্তি হতে পারে, এই কারণে মানুষ আইনজীবীর আশ্রয় নেয়। তো আপনি যদি কনফিডেন্ট হন যে আপনি নিজে এটা করতে পারবেন, তাহলে আপনি কেন খামাখা 250-300 পাউন্ড খরচ করবেন, তাই না? আর আপনি যদি মনে করেন যে আপনি কনফিডেন্ট না, আপনি ঠিকমতো ইন্টারনেটটা বোঝেন না, কম্পিউটারের আইটি স্কিল আপনার কম, আপনার ভুল টুল হতে পারে, সেক্ষেত্রে আমি বলবো পয়সা খরচ করে হলেও আপনি আইনজীবীর পরামর্শ নেন। এটা ডিপেন্ড করছে আপনার পরে। আপনি যদি কনফিডেন্ট হন তাহলে আপনি করতে পারেন নিজেই। না, আমার প্রবলেম হলো ভাই সাহেব, আমি তো আমার সলিসিটার সব তা করিয়া দিছেন আমার লাগি 10 বছর থাকি। আমি চিন্তা করিয়া বিচারারে বিখরাই দিতাম নি কেতা লাগি আফটার মিস্টেক এ গই ও তুরার লাগি কি আরো বেরাসেরা। জি, তো সেক্ষেত্রে তো এই বছর 50 বছর হয়ে গেছে এই দেশও, কিন্তু আমি অন মেডিকেল গার্ড, তো আমি পিআইপি ইএসিআই আমার বোর্ডে আছি, তো আমি তা হেডেক চাই না। তো আমি চিন্তা করি ইজ বেটার বিং সেফ দেন সরি। সলিসিটার ছাড়াও তো মানুষ ঠিক আছে না আমার লাগে। জি, তাহলে আমি মনে করি আপনার সলিসিটারের কাছে অ্যাডভাইস নেওয়া বেটার, কারণ অ্যাটলিস্ট তখন আপনি জানেন যে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, ওকে ভাই সাহেব, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। সেই দর্শকবৃন্দ, আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আলোচনা করছিলাম যে 31শে ডিসেম্বর 2024-এর পরে কী হবে বিআরপির। আমরা জানি বিআরপি কার্ড 31শে ডিসেম্বরের পর আর ভ্যালিড থাকবে না, সবাইকে ই ভিসা করার জন্য বলা হয়েছে। এবং আমরা জানি যে আপনারা যদি যান, নিজেরাও কিন্তু চেষ্টা করি। একটু আগে একজন ভাই ফোন করেছিলেন, উনি নিজে করতে চাচ্ছেন। আমরা বলেছি যে এটা স্টেপ বাই স্টেপ গাইড আছে হোম অফিস থেকে, ওই গাইড ফলো করে কেউ ইচ্ছা করে নিজে ই ভিসা করতে পারে। আর যদি নিজের ব্যাপারে একটু মানে নিজের ব্যাপারে যদি মানুষ নিশ্চিত না হন, তবে অবশ্যই আইনজীবী পরামর্শ নেবেন। একজন কলা যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনছি, বলেন। আমি লাইফ ইন্স্যুরেন্স দিতাম পারি না, অসুস্থ। সরি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু আস্তে আস্তে বলবেন। লাইফ ইন্স্যুরেন্স দিতাম পারি না, জি। আমার কিছু করার আছে নি আর। আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স ইউকে না দিতে পারেন, যদি এটার জন্য কোনো মেডিকেল কোনো কারণ থেকে থাকে, আপনার স্বাস্থ্যগত কারণে বা মানসিক স্বাস্থ্যগত কারণে কোনো সমস্যা থেকে থাকে, তবে আপনি ডাক্তারের কাছ থেকে চিঠি নিয়ে, ডকুমেন্ট নিয়ে, এবং একটা ফর্ম আছে, ওই ফর্মটা কমপ্লিট করে আপনি পাঠালে তারা হয়তো আপনাকে এখান থেকে মাপ দিতে পারে। আর 2019 আমি ইসলামী দেশ। জি। আর ডিসেম্বরে আমার 5 বছর হইবে। জি। দেশে 22 সালে গেছিলাম, গিয়া 2 মাস থাকছিলাম। জি। 23 গিয়া 1 মাস থাকছি। জি জি। এই সময় আমার হাজবেন্ডও মারা গেছেন। জি। এর বাদে 24 1 মাস থাকি আইছি আর কি। 24 গিয়া অসুস্থ থাকায় 3 মাস 6 দিন থাকছি। জি। তে আমার অ্যাপ্লাই করার সময় কোনো অসুবিধা হইব না, সিটিজেনশিপ অ্যাপ্লাই করার সময়। আপনার কতদিন পরে আমি করতাম পারবো অ্যাপ্লাই? কোন মাস কতদিন পরে করতাম পারবো? আপনার কি এখন আইএলআর আছে? সেটেলমেন্ট ভিসা আছে? জি, আইএলআর আছে। 1.5 বছর হইছে আইএলআর পাইছি। আচ্ছা, এখন আপনার যদি এদেশে 5 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন। আপনি বলেন আপনার হাজবেন্ড তো কি এখন আছেন? গত বছর মারা গেছে। জি, যেহেতু আপনার হাজবেন্ড নাই, সেহেতু আপনাকে 5 বছরের রেসিডেন্স দেখাতে হবে।
আপনাকে দেখাতে হবে গত 5 বছর ধরে আপনি এদেশে আছেন, আর আইল্যান্ড তো আছে, তো 5 বছরের ভিতরে আপনাকে দেখাতে হবে লাস্ট ইয়ারে আপনি 90 দিনের বেশি এদেশের বাইরে থাকেননি, টোটাল 3 মাস 6 দিন থাকছি দেশে, অসুখ পড়ায়, সেক্ষেত্রে আপনি মেডিকেল নোট দিয়ে আপনি বলতে পারেন যে আপনি 6 দিন বেশি থেকেছেন মেডিকেল গ্রাউন্ডে, এটা তারা ইচ্ছা করে অ্যাকসেপ্ট করতে পারে। না করতে পারলে আপনি আবার আপনার দিনটাকে বাড়ায় নেবেন। আপনি যখন থেকে দেশে ফিরে আসেন, ফিরে আসার পর থেকে আপনি 1 বছর পরে করে আপনি অ্যাপ্লাই করবেন। আর 1 বছর পরে করলে বলি আপনি ফিরে আসার পর থেকে 1 বছর, বা এমনি ওদেরকে চিঠি দিয়ে বলতে পারেন যে আপনার মেডিকেল কারণে আপনি 6 দিন বেশি ছিলেন, ওরা ইচ্ছা করে এটা গ্রহণ করতে পারে, নাও করতে পারে। সরি, ডিসেম্বরে 5 বছর হইব, তে কতদিন পরে আমি অ্যাপ্লাই করলে হইব, কোন মাসে করলে অ্যাপ্লাই করলে হইব? আপনি আসলে আমার কথা বোধহয় আপনি শুনছেন না মনোযোগ দিয়ে। আমি যেটা আপনাকে বললাম যে নর্মালি নিয়ম হচ্ছে যদি কেউ ম্যারিড হলে তার সে এদেশে 5 বছর না থাকলেও তার হয়, এবং তার আইএলআর পরপরই তার অ্যাপ্লিকেশন সে করতে পারে। কিন্তু যেহেতু দুঃখজনকভাবে আপনার স্বামী যেহেতু গত হয়েছেন, সেক্ষেত্রে আপনি ওইটার বেনিফিট নিতে পারছেন না। তো আপনাকে কি করতে হবে, আপনাকে দেখাতে হবে আপনি এদেশে 5 বছর আছেন, এটা হচ্ছে প্রথম রুল, 5 বছর আছেন। তো 5 বছরের ভিতরে সর্বোচ্চ আপনি সব মিলায়ে 450 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না। বিভিন্ন সময় বিভিন্ন হলিডে সব কিছু মিলায়ে একসাথে করে হলেও 450 দিন, আর 1 বছরের ভিতরে আপনি 90 দিনের বেশি থাকতে পারবেন না। এখন যেহেতু আপনি ডিসেম্বরে আপনার 5 বছর পূর্ণ হবে, 5 বছর পূর্ণ হওয়ার পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কারণ আপনার আইএলআর হয়ে গেছে 1.5 বছর। কিন্তু আপনার জন্য অসুবিধা হচ্ছে এই যে আপনি গত 1 বছরের ভিতরে 96 দিন ছিলেন দেশের বাইরে। 96 দিন যে আপনি দেশের বাইরে ছিলেন, যে আপনি বললেন যে মেডিকেল কারণে, তো মেডিকেল কারণটা যদি ব্যাখ্যা করে চিঠি লেখেন, তারা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। মাফ না করলে আবার আপনি ওই ফিরে আসার পর থেকে 1 বছর গুনে 1 বছর পরে আপনি অ্যাপ্লাই করবেন। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। আচ্ছা, মনে হয় আরেকজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কলার, বলেন কি করতে পারি আপনার জন্য? যে আমি জানা যায় আমার 4টা বাচ্চা ওই যে ফ্রি ওয়েভারের জন্য ব্রিটিশ বার্থ রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে, কি ফর্ম, আমটা কি জানার জন্য। আপনি যখন ওখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলেই আপনার কাছে ওরা জানতে চাইবে আপনি ফি ওয়েভার চান কিনা, তখনই ওই ফর্মে আপনি অ্যাপ্লাই করে দেবেন। এটা আপনার ইনকাম দেখবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখবে, আপনার ওয়াইফের ব্যাংক স্টেটমেন্ট দেখবে, এবং আরও কোনো ডকুমেন্ট তারা দেখতে চাইলে তারা আপনাকে ওই একটা চেকলিস্ট আছে, চেকলিস্টে আপনাকে তারা বলে দেবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আর কিছু এভরিথিং আপনাকে তারা যদি এক্সট্রা, যেমন আপনাদের ব্যাংক স্টেটমেন্টও দেখতে চাইবে, আপনার পে স্লিপ দেখতে চাইবে, বেনিফিট করলে বেনিফিট পেপার দেখতে চাইবে, জি জি, আপনার বেনিফিটের পেপার দেখতে চাইবে, লাস্ট 6 মাস 1 বছরের ব্যাংকের স্টেটমেন্ট দেখতে চাইবে, কাজ করলে পে স্লিপ দেখতে চাইবে। আর অন্য পেপার যারা দেখতে চায়, আপনাদের স্ট্যাটাস পেপার, এগুলো সব দেখতে চাইবে। সবচেয়ে বড় কথা যে অ্যাপ্লিকেশন করলে একটা ফর্মে তারা একটা চেকলিস্ট দিয়ে দেবে যে কী কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে, এবং অ্যাপ্লাই করার পরেও তারা যদি মনে করে আরও কোনো ডকুমেন্ট দরকার আছে, বা আপনার কোনো ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টে কোনো ব্যাখ্যা দরকার আছে, তারা আপনার কাছে ব্যাখ্যা চাইতে পারে। আর এটা পাস হওয়ার কতদিন পর ভ্যালিড থাকে? ওরা আপনাকে 14 ডেজের একটা টাইম দিবে, দিয়ে বলবে 14 ডে। জি, অ্যাপ্লিকেশন মানে আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে 14 ডেজের ভিতরে করতে হবে। জি, ওকে, ওকে, থ্যাংক ইউ। আরেকজন কলা যুক্ত হচ্ছেন। সরি, আজকে একটু ঠান্ডার কারণে একটু কফের জন্য একটু কাশতে হচ্ছে, দুঃখিত এই জন্যে। দেখি কলার কে আছেন এখন। হ্যালো কলার। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কলার, কি করতে পারি আপনার জন্য? আমি আসলাম লাস্ট ইয়ার কেয়ার ভিসা নিয়ে উইথ মাই ওয়াইফ। জি, কিন্তু কোম্পানিটা নিয়ে আসলো, আমার আজ পর্যন্ত কাজ দেয় না, আমার প্রায় 13 মাস হয়ে গেছে। জি,
এখন কি করতে পারি আমি কি লিগ্যাল হিসাবে থাকবো, কারণ এটা 5 বছরের ছিল। ভাইয়া আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি হয়তো আমার কাছে স্বীকার করবেন না, যেহেতু আপনাকে 13 মাসেও তারা কাজ দেয় নাই, আমার কাছে মনে হচ্ছে যে এই জবটা ছিল, এটা একটা জেনুইন জব নয়। আপনি হয়তো দালালের মাধ্যমে পয়সা দিয়ে হয়তো এদেশে এসেছেন। এখন আইনের পর ভিত্তি হচ্ছে এই যে আপনি আসার পরে যদি কসে যে ডেট দেওয়া আছে সেই ডেটের 28 দিনের ভিতরে যদি আপনি কাজ শুরু না করেন, তবে তারা আপনার ভিসাটা কাটেল করে দিবে, এবং আইনত তারা বলতে পারে যে আপনার আসলে ভিসা নাই, কারণ আপনি কাজ শুরু করেননি। এখন আপনি যদি মনে করেন যে আপনার কাজটা জেনুইন ছিল, এখানে কোনো টাকা পয়সা দিয়ে আপনি এই কাজটা আপনি কেনেননি, এটা জেনুইন জব, তাহলে যেটা করতে পারেন ওই কোম্পানির বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। আপনি এদেশে গিয়ে আপনি সিভিল কোর্টে গিয়ে, দেওয়ানি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা করতে পারেন, যদি আপনার কাজটা জেনুইন হয়। যাচ্ছে ভাই, এটা কাজ জেনুইন না, জেনুইন হলে তো এতদিন ওরা বসায় রাখতো না। জি, এখন সেই হিসাবে আপনি অলরেডি আপনি বুঝতে পারতেছেন যে আপনি একটা হোম অফিসের সাথে বা ইন্টেলিজেন্স অফিসারের সাথে আপনি একটা ফরজারি করা হয়েছে, কারণ আপনি তাদেরকে মিথ্যে কথা বলে একটা মিথ্যে জবের নামে আপনি দেশে আসছেন, তো অলরেডি আপনি একটা ইমিগ্রেশন অফিস কিন্তু করে ফেলেছেন। এখন এটা হচ্ছে আপনার অবস্থা। আমি আপনাকে বলবো যে অভিজ্ঞ কোনো আইনজীবীর আপনি পরামর্শ নেন, কারণ আপনি অলরেডি একটা খারাপ পজিশনের মধ্যে নিজেকে ফেলে দিয়েছেন। ঠিক আছে, কোম্পানি কিন্তু এক্সিস্টিং আছে এখনো, আমি কি তাইলে কোম্পানিকে ধরতে পারবো? আপনি যদি মনে করেন আপনার জবটা জেনুইন, তাহলে আমি যেটা বললাম, আপনি দেওয়ানি মামলা করতে পারেন ব্রিচ অফ কন্ট্রাক্ট দিলে কোম্পানি আপনাকে কম্পেনসেশন বা আপনাকে ড্যামেজ দিতে বাধ্য হবে। কিন্তু জবটা যদি আপনার জেনুইন না হয়, তবে আপনি কিন্তু নিজের আরও বড় বিপদ ডেকে আনবেন। তো আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে আবার কথা বলবো, এবং বেশ কতগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়েও আমরা আলোচনা করলাম। আরেকজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম সালাম, বলেন কলার, কি করতে পারি? কলার, আপনার পিছনে অনেক আওয়াজ হচ্ছে, একটু আওয়াজটা কমায় যদি কথা বলেন আমাদের সাথে। যে আপনি তো এইভাবে নাম্বার নিতে পারেন না, আপনি স্টুডিওতে পরে ফোন করে নাম্বার নেবেন, ঠিক আছে? অনুষ্ঠানের পরে, ঠিক আছে? অনুষ্ঠানের পরে ফোন করলে ওই নাম্বারে ওরা নাম্বার দেবে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে 31শে ডিসেম্বরের পরে তো বিআরপি কার্ড আর থাকছে না, এবং যে সমস্ত অনেক মানুষই দেখবেন যাদের হয়তো লম্বা ভিসা আছে, কিন্তু তাদের কার্ডের মেয়াদ বলা হচ্ছে যে 31শে ডিসেম্বর 2024 শেষ হবে। তো এটা নিয়ে অনেক কনফিউশন আছে। আমরা এর আগেও বলেছি যে তাদের কার্ডের মেয়াদ শেষ হলো, ভিসার মেয়াদ কিন্তু শেষ হচ্ছে না। ভিসার মেয়াদ অরিজিনাল গ্রান্টে যে কথা বলা হয়েছে সেটাই বলবৎ থাকবে। এখন আমরা জানি যে ভিসা যেটাতে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। আমরা বেশ কয়েকটা পর্বে আমরা কিন্তু এই ধরনের এই সমস্যাগুলোর কথা আমরা বলেছি। আজকেও আমরা দেখলাম যে কিছু দর্শক তারা এই সমস্যা নিয়ে কথা বলেছেন, এবং তারা অনেক দিন ধরে তারা অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লাই করার পরেও তারা কোনো সদুত্তর পাচ্ছেন না। তো যাই হোক, আমরা বলবো যে যেটা কেউ যদি করতে চান তাকে আইনজীবীর পরামর্শ নেওয়াটা জরুরি না, কিন্তু কেউ যদি মনে করেন কারো যদি আইটি স্কিলটা যদি ল্যাকিং থাকে, এবং কেউ যদি মনে করেন কম্পিউটার অনেক বড় জিনিস, এটা ঠিক বোঝা যায় না, তো আমি মনে করি তারা আইনজীবীর পরামর্শ নেবেন। আর কারো যদি নিজের পর আস্থা থাকে, তবে তারা অবশ্যই নিজেরাই গিয়ে এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এবং দেখবেন গুগলে কিন্তু গেলে সার্চ করলে স্টেপ বাই স্টেপ গাইডেন্স আছে, এই গাইডেন্স ফলো করে এই একটা অ্যাকাউন্ট খুলে এই অ্যাপ্লিকেশনটা করা যাবে। এখানে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে এই 31শে ডিসেম্বরের ভিতরে সবাই কিন্তু এই ভিসাতে যেতে পারবে না, এবং এক ভয়াবহ একটা সমস্যার সৃষ্টি হবে। অনেকের যেটা আছে, তাদের পুরনো পাসপোর্টে আইলার ভিসা দেওয়া আছে, কিন্তু যে তাদের বিআরপি কার্ড নাই, তাদের জন্য কিন্তু ভিসা করাটা খুব কঠিন হয়ে পড়বে। এরকম যদি কারোর অবস্থা থাকে যে যাদের পাসপোর্টে ভিসা দেওয়া আছে, তাদের কিন্তু প্রথমেই কাজ হবে তাদের একটা বিআরপি কার্ডের জন্য অ্যাপ্লাই করে সেই কার্ডের ডিটেলস দিয়ে ভিসাতে যাওয়ার। কলার যুক্ত হচ্ছেন, কে আছেন কলার? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কলার বলেন।
জি ফ্যামিলি রিউনিয়ন অ্যাপ্লিকেশন কতদিন প্রসেস লাগে টাইম? এটা ডিপেন্ড করছে কোন জায়গা থেকে, কোন পোস্ট থেকে আপনি In অ্যাপ্লাই country. করছেন। সরি, ইন কান্ট্রি, ইন কান্ট্রি মানে ওই দেশে আর কি অ্যাপ্লিকেশন করা রয়েছে। ফ্যামিলি ইউনিয়ন মানে কি? আপনি একটু আমাকে জিনিসটা যদি বোঝান। আপনি এসে অ্যাসাইলাম ক্লেম করলেন, তারপরে অ্যাসাইলাম পেলেন, জি তারপরে এখন আমার ওয়াইফের অ্যাপ্লিকেশন আছে, খানিকটা আপিল, আমি চাইলাম রিউনিয়ন অ্যাড করতাম। হ্যাঁ, যেটা আপনি করবেন এটা আপনি ওদেরকে জানালেই আপনি কি আপনার অ্যাপ্লিকেশনের সময় কি ওয়াইফকে ইনক্লুড করেছিলেন? জি এমনি পাতার কথা কইছি, বাট সেপারেট অ্যাপ্লিকেশন আছে। তো সেক্ষেত্রে কিন্তু আবার আপনার ওয়াইফের জন্য আপনাকে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আগে আপনি আপনার যে কেস ওয়ার্কারের সাথে আপনি কথা বলবেন, তারা যদি বলে তাদেরকে আপনি লিখবেন, লেখার পরে তারা যদি আপনার ওয়াইফকে ইনক্লুড না করে তাহলে আপনাকে আবার ফি দিয়ে বা ফি ওয়েভার হয়ে গেলে তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার ওয়াইফের জন্য হিউম্যান রাইটসে। ঠিক আছে, জি থ্যাংক ইউ। ওকে। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সেই ই ভিসা নিয়ে, তো 31শে ডিসেম্বরের পরে অনেকে আশঙ্কা করছে যে বড় বিপদের সম্মুখীন হবেন। তো যেটা গাইডেন্স দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু পুরনো বিআরপি কার্ড বা গ্রান্ট লেটার যেটাতে আপনাকে ভিসা দিয়েছে এটা কিন্তু ছুঁড়ে ফেলবেন না, কারণ 31শে ডিসেম্বর পরবর্তীতে যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তখন কিন্তু এটা আপনার জন্য মহামূল্যবান ডকুমেন্ট হবে। অনেকে মনে করতে পারে এগুলি পুরনো ডকুমেন্ট আর রেখে কী লাভ, অনেকে ফেলে দেন। এগুলি কিন্তু প্লিজ আপনারা ফেলে দেবেন না, এগুলো রাখবেন, এবং এগুলো হলে আপনি আপনার কাজে লাগতে পারে। এবং আমরা ঠিক জানি না যে আগামী 3 মাসের মধ্যে কিভাবে কতজন লোক এই ভিসাতে ট্রান্সফার হতে পারবে। সবাই আশঙ্কা করছেন, আমি না আরও অনেক বড় বড় আইনবিদরা আশঙ্কা করছেন, অনেক এনজিও আশঙ্কা করছে যে 31শে ডিসেম্বরের পরে একটা ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হবে। যেটা আমি একটু আগেই বলছিলাম যে অনেকেই আছেন যাদের ভিসাটা কিন্তু বায়োমেট্রিক কার্ডে দেওয়া হয়নি, ভিসাটা দেওয়া হয়েছে তাদের পাসপোর্টে। অনেকের কিন্তু তারা এই পাসপোর্ট থেকে আর কখনো বিআরপিতে ট্রান্সফার করেনি। যাদের পাসপোর্টে ভিসা দেওয়া আছে তারা কিন্তু ই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন না, বা যারা এখন কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তারাও কিন্তু ই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার বিআরপি কার্ডটা জরুরি। তো ফলে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ক্ষেত্রেই এই ই ভিসা চাইলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন না। এই জন্য আগের গ্রান্ট লেটার, আগের বিআরপি কার্ড যদি থাকে এটা সাথে রাখবেন, যেটা আমরা 31শে ডিসেম্বর পরবর্তীতে এটা হয়তো কাজে লাগতে পারে। তো এই ছিল আজকে আমাদের আপডেট। আমরা আপডেটে যে জিনিসটার উপরে জোর দিলাম সেটা হচ্ছে যে ধরপাকড় হয়তো শুরু হবে, এবং অলরেডি এই দেশ থেকে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, যারা ফেল অ্যাসাইলাম সিকারদেরকে ধরে পাঠানো হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে জানি যে কান্ট্রিগুলি টার্গেটেড হয়ে গেছে তার মধ্যে আনফর্চুনেটলি বাংলাদেশ একজন, যাদের সাথে তারা পার্টনারশিপে 15 মিলিয়ন পাউন্ডের পার্টনারশিপ করেছে 11টা দেশের সাথে এই লোকদেরকে ফেরত পাঠানোর জন্যে। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন কলার? হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা যারা মনে হয় নভেম্বরে এক্সটেনশন থাকবো, তারা কিন্তু আপনার ই পিসে লাগে অ্যাপ্লিকেশন করা লাগবে না? আপনার ই ভিসার জন্য গেলে তো আপনাকে বিআরপি কার্ড লাগবে। বিআরপি কার্ড দিয়ে আপনি চাইলে এখন, কারণ নভেম্বর তো এখনও 1 মাসেরও বেশি সময় আছে, 5 সপ্তাহ, আপনি অ্যাপ্লাই করে দিতে হলে দেন। ওকে, তো আমরা যেটার পর আমি জোর দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা যে এনফোর্সমেন্ট অ্যাকশনের কথা বলছি, যে এটার পরে বারে বারে বর্তমান সরকার এবং সরকারের মন্ত্রী, বিশেষ করে আমরা দেখলাম যে যিনি মন্ত্রী আছেন অ্যাঞ্জেলা ইগল, উনি বললেন, উনি হচ্ছেন বর্ডার সিকিউরিটি অ্যান্ড অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী। উনি কিন্তু এটাতে লম্বা একটা বক্তব্য রেখেছেন পার্লামেন্টে। তো এটাকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নাই যে বর্তমান সরকার যে কতটা দৃঢ় প্রতিজ্ঞ। সেই জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আমাদের কমিউনিটি যারা এখনও, যাদের কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নাই কিন্তু যারা অ্যাপ্লিকেশন করতে পারেন,
এরকম লোকদেরকে অ্যাপ্লিকেশন করে নেওয়া উচিত। একজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কলার, কি করতে পারি? কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? হ্যাঁ ভাই, ভালো আছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চার লিভ টু রিমেইন এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, এক্সটেনশন হয়ে গেছে। তো আমার বায়োমেট্রিক কার্ড আর আমার বাচ্চার বায়োমেট্রিক কার্ড আসছে, কিন্তু আমার বাচ্চার স্পেলিং এ একটা অক্ষর ভুল আছে আর কি। তো এটার সাথে সাথে আমি ইমেল দিয়ে দিয়েছি ওদেরকে, তো ওরা বলছে যে তাদের নেম দেখেই সরকার ওদেরকে ওখানে পাঠাবে, পাঠিয়ে দিয়েছে, ওখান থেকে ইমেল আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কতদিন সময় লাগতে পারে? ভাইয়া, এই ধরনের প্রবলেম আমরাও অনেক ফেস করছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটা কোনো ধরা বাঁধা কোনো সময় নাই। অনেক সময় 1 সপ্তাহ তো আসতে পারে, অনেক সময় 6 মাসও আসে না। যে আমরা প্রায় বেশ কিছু কাজ নিয়ে আমরা প্রায় 5-6 মাস ধরে কারেকশানের জন্য ওয়েট করছি, অনেকগুলো কারেকশান হয়নি। তো এই জন্য টাইম দেওয়াটা খুব কঠিন। 1 সপ্তাহ লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। আচ্ছা, আগের বায়োমেট্রিকের কার্ডে তো কোনো ভুল ছিল না, জি, এবং যে গ্রান্ট লেটার ওইটাও ভুল ছিল না, তাহলে এই বায়োমেট্রিক কার্ডে ভুল হতে পারে, ভুল হতে পারে। এটা আপনার হিউম্যান এরর, মানুষ তো ভুল করতেই পারে। যখন তারা আপনার বায়োমেট্রিক প্রডিউস করার জন্য তারা যখন টাইপ করে, তখন হয়তো তাদের স্পেলিং মিস্টেক হতে পারে, কারণ তারা তো আমাদের নামের সাথে তারা তো পরিচিত নয়, তাই না? ভুল হতে পারে। তবে ইনশাআল্লাহ একটা কালেকশন হয়ে আসবে, আপনি টেনশন করবেন না। আর একটা জিনিস হচ্ছে যে ই ভিসা, জি, ই ভিসাটা কি আমরা নিজে করতে পারবো নাকি সলিসিটারের মাধ্যমে করতে হবে? আপনি যদি নিজে মোটামুটি আইটি কম্পিউটার সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকে, তা আপনি করতে পারবেন। আর আপনি যদি মনে হয় আপনি করলে কোনো মিস্টেক হতে পারে, ভয় হতে পারে, তাহলে তো আমি বলবো যে আপনি কোনো আইনজীবীর পরামর্শ নেন। তা আইনজীবী তো পরামর্শ নিলে তিনি তো অবশ্যই একটা ফি চার্জ করবেন না, তার যে সময় আপনি নিচ্ছেন। আর আপনি নিজে করলে তো এটা পুরোপুরি ফ্রি না। ধরেন যদি যে ইন্ডিপেন্ডেন্ট লয়ার আছে, যে ফ্রি বিভিন্ন চ্যারিটি কাজ করে, ওরা কি পারবে? এটা যে কোনো মানুষ আপনার করতে পারবে, তাকে লয়ার হতে হবে তা না, যে কোনো মানুষ পারবে। এমনকি আপনি যেটা বললেন, অনেক চ্যারিটি আছে, যেমন অনেক ল সেন্টার আছে, সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে, ওদেরও যদি সময় থাকে ওরাও আপনাকে করে দিতে পারে। বাট এমনি আপনার আইনজীবীর কাছে গেলে তারা হয়তো আপনাকে চার্জ করবে, কারণ অবশ্যই তাদের তো একটা বিজনেস, তাই না? জি। তবে আপনি ইচ্ছা করলে, বা আপনি যিনি মোটামুটি একটু কম্পিউটার বোঝেন, যিনি মোটামুটি ইংরাজি ভাষা পড়ে দক্ষতা আছে, তারা কিন্তু ইচ্ছা করে এটা করতে পারবে। এবং ওইখানে দেখবেন গুগলে গেলে স্টেপ বাই স্টেপ গাইডেন্স আছে, ওই গাইডেন্স ফলো করেই এটা করা সম্ভব। ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। আচ্ছা, আমি স্যারের অ্যাড্রেসটা, টেলিফোন নম্বরটা আমি কিভাবে সংগ্রহ করব? আপনি স্টুডিওতে যদি ওনার নামটা কি প্লিজ কাইন্ডলি? আপনি যদি স্টুডিওতে ফোন করেন, এই অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ওরা আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে? আমি তো স্টুডিওতে ফোন করলাম এখন। হ্যাঁ, এখন যেহেতু আপনার প্রোগ্রাম চলছে, তো প্রোগ্রামের সময় এটা তারা দিতে পারবে না, বাট প্রোগ্রাম শেষ হওয়ার পরে ফোন করবেন। প্রোগ্রাম শেষ হওয়ার পর এই নাম্বারে ফোন করব? জি, এই নাম্বারে ফোন করলে হবে। স্টুডিও নাম্বারে স্যার? জি জি জি। তখন ওনার অ্যাড্রেস, অফিসের অ্যাড্রেস এবং ওনার সব ডিটেইল পাবো? জি জি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমরা আবার সে আপডেটে ফিরে, আমরা যেটা বলছিলাম যে এই কারণে এই মুহূর্তে আমার অ্যাডভাইস হবে যে কমিউনিটিতে যারা এনফোর্সমেন্ট অ্যাকশন ফেস করতে পারেন, তাদের যদি কোনো গ্রাউন্ড থেকে, গ্রাউন্ড না থাকলে আমরা বলবো যে খামাখা টাইম অপচয় করে কোনো লাভ নেই। যদি কোনো গ্রাউন্ড থেকে থাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার, বা গ্রাউন্ড থেকে থাকে ফ্রেশ সাবমিশন করার, তো তারা কিন্তু এটা করা উচিত। বা কোনো হিউম্যান রাইটসের বিষয়ে, অনেকে হয়তো এদেশে দীর্ঘদিন ধরে আছেন, তারা হয়তো হিউম্যান রাইটসে লং রেসিডেন্সের গ্রাউন্ডে বা প্রাইভেট লাইফের গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারেন। তাদের কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করে দেওয়া উচিত, কারণ তারা যদি অ্যাপ্লিকেশন ছাড়া কাউকে পায়, তবে আমাদের যেটা আশঙ্কা, এরা অনেকেইকেই কিন্তু তারা ধরে এই দেশ থেকে পাঠিয়ে দেবে। আচ্ছা, আজকে আমি বলেছিলাম যে যদি সময় পাই, তবে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে যারা যদি কেউ অ্যাসাইলাম ক্লেম করতে চান, এ ব্যাপারে কিছু কথা বলবো।
প্রথম কথা মনে রাখতে হবে যে আগে যখন সাবেক আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন অনেকেই কিন্তু এদেশে এসে বা পৃথিবীর বিভিন্ন দেশে এসে অ্যাসাইলাম চেয়েছেন এবং অ্যাসাইলাম পেয়েছেন। এটার পিছনে কারণ ছিল এই যে বিভিন্ন যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলি আছে, যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলি আছে, তাদের যে সমস্ত রিপোর্ট ছিল বাংলাদেশের উপরে ওই সময়, এগুলো ছিল খুবই নেগেটিভ। তৎকালীন বাংলাদেশ সরকারের বিভিন্ন আচরণ, তাদের বিভিন্ন কর্মতৎপরতাকে তারা কিন্তু কন্ডেম করেছিল এবং বিশেষ করে বিভিন্ন কানুন কথা তারা উদ্ধৃতি দিয়েছিল, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটাকে একটা কালো আইন বলা হয়েছিল, বা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হতো, যে আইন বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত কিছু নিয়ে আগের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল এবং প্রায় সবগুলি প্রধান মানবাধিকার সংস্থাগুলি কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের খুব নেগেটিভ একটা চিন্তাভাবনা ছিল। এবং আমরা জানতাম, আমাদের কাছে এরকম কাগজে ছিল যে যারা বিরোধী দলের রাজনীতির সাথে যুক্ত আছেন এদের অনেককেই কিন্তু ধরা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, গুম হয়ে যাচ্ছেন এবং তারা বছর পর বছর বিনা বিচারে আটকে থাকছেন। এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু তখন প্রকাশিত হয়েছিল এবং সে কারণে তখন যারা এসে বলতেন, যারা এসে দেখাতে পারতেন যে তারা বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির সাথে যারা যুক্ত আছেন এবং সেই কারণে সাবেক সরকারের সাথে তাদের দ্বন্দ্ব, এবং তারা অনেকে হয়তো আগে অ্যারেস্ট হয়েছেন, মারপিট হয়েছে, বা তৎকালীন সরকারি দলের বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ ছিল যে সরকারি দলের একটা পেটোয়া বাহিনী ছিল, ছাত্রলীগ বা যুবলীগ, এদের নিয়ে অনেক ধরনের খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা অনেক হামলা, জুলুম, জখম বহুত কিছু তারা ঘটিয়েছে। তো এই জন্যে কেউ যদি এসে তখন অ্যাসাইলাম চাইতেন বা তারা দেখাতে পারতেন যে তারা ঠিকই বিরোধী শিবিরে আছেন এবং তারা হয়তো নানাভাবে তৎকালীন সরকারের সমালোচনা করছেন। অনেকে কিন্তু এদেশে বসে ফেসবুকেও লেখালেখি করতেন সরকারের বিরুদ্ধে। আমরা জানি যে ফেসবুকে লেখালেখি করার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে 700-800-র উপরে মানুষ কিন্তু জেল খাটছে এবং আরও অনেক ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে অনেক বড় মানুষই কিন্তু এই তৎকালীন সরকারের রোশানলে পড়েছেন। আমরা ফটো সাংবাদিক শহীদুল ইসলাম, যিনি আন্তর্জাতিক মানের একজন ফটো সাংবাদিক, ব্রিটেন থেকে তার ডিগ্রি আছে, তারপর এখান থেকে ডক্টরেট আছে, এই ফটো সাংবাদিক শহীদুল আলমকেও দীর্ঘদিন তারা আটকে রেখে অনেক জুলুম করলেন, নির্যাতন করলেন। তো এই সমস্ত কারণে আগে আমরা যখন দেখতাম যে বাংলাদেশ থেকে কেউ এসে অ্যাসাইলাম চাইতেন এবং তারা দেখাতে পারতেন তারা বিরোধী শিবিরে আছেন, সরকারের সমালোচনা করছেন বা সরকারের সরাসরি বিরোধিতায় অবতীর্ণ হয়েছেন বা ফেসবুক বা লেখালেখির মাধ্যমে সরকারের সমালোচনা করছেন, তাদের কিন্তু কেসের খুব ভালো একটা মেরিট থাকতো। অনেক ক্ষেত্রে আমরা দেখতাম হোম অফিস তাদেরকে অ্যাসাইলাম দিত বা অ্যাসাইলাম না দিলেও কোর্টে গিয়ে অ্যাপিলগুলো যুক্ত হওয়া যেত। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অ্যাসাইলাম সিকার, যাদের অ্যাসাইলাম ক্লেম এখনও পেন্ডিং বা যারা হয়তো অ্যাসাইলাম ক্লেম করে যাদের মামলাটা রিফিউজ হয়ে গেছে কিন্তু তারা এখন আদালতের সম্মুখীন আছেন, তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন। কেন পড়ে গেলেন? যেহেতু তাদের মূল কেসটা ছিল এই যে তারা বিরোধী দলের রাজনীতি করেন বলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দ্বারা তারা নির্যাতিত হচ্ছেন, এটা ছিল তাদের মেন কারণ। অথবা তাদের আশঙ্কা আছে তারা দেশে ফিরে গেলে আওয়ামী লীগ সরকার তাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। কিন্তু যখন আওয়ামী লীগ সরকারই যদি এখন না থাকে, আমরা বলি আইনের পরিভাষায় বলি যে থ্রেট অফ প্রসিকিউশন হ্যাজ বিন রিমুভড। এখন যেখান থেকে হুমকি আসার কথা, যেখান থেকে ভয় আসার কথা, সেই ভয়ের সোর্স যদি আর না থাকে তাহলে তখন আপনি অ্যাসাইলাম করবেন কিভাবে? এখন তো আর আপনি গিয়ে বলতে পারেন না আমি যদি দেশে ফিরে যাই তবে আওয়ামী লীগ সরকার আমাকে নির্যাতন করবে, জুলুম করবে। এমনকি অনেকের হয়তো আমরা জানি যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে মামলাও আছে। কিন্তু আমরা জানি যে সরকার তারা একটা আইন সংস্কার করতে যাচ্ছেন, আইন ও সংবিধান সংস্কার করবেন এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজে বলেছেন যে তিনি নিজেই এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের ভিকটিম ছিলেন। তো এটার প্রতি তার ওরকম কোনো প্রেম ভালোবাসা নাই, তো এই আইনগুলির পরিবর্তন হবে। তো ফলে
এই ধরনের ক্লেম যদি আপনি এখন করেন, এখন যদি গিয়ে আপনি কোর্টে বলেন বা এখন যদি গিয়ে আপনি হোম অফিসে বলেন আমি দেশে ফিরে গেলে আমাকে আওয়ামী লীগ সরকার নির্যাতন করবে, মেরে ফেলবে, গ্রেপ্তার করবে, গুম করে দেবে, কিংবা আমার বিরুদ্ধে এই ধরনের মামলা মোকদ্দমা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আছে, আমি গেলে কোনো বিচার পাবো না বা আমাকে ধরে জেলে নিয়ে যাবে, আমাকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে গিয়ে টর্চার করবে, পুলিশ টর্চার করবে, এগুলোতে কিন্তু এখন আর এই ধরনের কেসগুলি এখন আর আমার মতে এগুলিতে জয়লাভ করার সম্ভাবনা কম। এখানে আমার কেউ কেউ বলেন যে এরকম কথা কি বলা যায় না, যে যদিও সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এখনও তো সেই আগের সরকারের এলিমেন্টগুলি বিভিন্ন স্টেজে আছে, এখনও প্রশাসনে বা পুলিশের ভিতরে অনেকেই এই ধরনের তারা সাবেক সরকারের প্রতি আনুগত্য পোষণ করছে, ফলে আমি দেশে ফিরে গেলে এদের দ্বারা নির্যাতিত হব। এখানে এই আর্গুমেন্টের সবচেয়ে বড় ফ্যালাসি হচ্ছে এই, ঠিক আছে এখনও হয়তো বা সরকারের ভিতরে আগের সরকারের এলিমেন্টগুলি আছে, কিন্তু আগের সরকারের এলিমেন্টগুলি আপনাকে নির্যাতন করে, আপনাকে জুলুম করে তারা কি গেইন করবে, এটাই হচ্ছে বড় জিনিস। আগে যখন তাদের সরকার তারা যে সরকারকে সমর্থন করতো, ওই সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা জানতো যে আপনাকে নির্যাতন করলে, জুলুম করলে আগের সরকারের কাছ থেকে তারা হয়তো কোনো আনুকূল্য পাবে, কোনো প্রমোশন পাবে, কোনো ধরনের পুরস্কার পাবে। কিন্তু এখন যেহেতু ওই সরকারের ফলে তাদের তো ইনসেন্টিভটা নাই যে কেন আপনার উপরে আটকিয়ে, হ্যাঁ তা পুলিশ যদি আওয়ামী লীগ পুলিশও হয়, আওয়ামীপন্থী পুলিশও যে আপনাকে ধরে পিটালে সে কী গেইন করবে, সে তাকে কে পুরস্কৃত করবে? তো এই জন্যে আমার মনে হয় যে যারা এই ধরনের পরিস্থিতিতে আছেন তাদের অবশ্যই নিজের ক্লেমকে আবার রিঅ্যাসেস করা উচিত, পরামর্শ নেওয়া উচিত যে আসলেই কি এই মুহূর্তে তাদের কোনো ভয় আছে কিনা। আবার মনে রাখবেন অনেকেই কিন্তু এই সময় যারা এই ধরনের ক্লেম করেন তারা বলেছিলেন যে আমি তো এই দেশে একদম থাকতে চাই না, আমি দেশে পরিবর্তন আসলেই আমার দল সরকার আসলে আমি চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আপনার দল হয়তো ক্ষমতায় আসেনি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে সরকার এখন ক্ষমতায় আসে সরকার কিন্তু নিরপেক্ষ, সেটা কিন্তু কোনো দলীয় সরকার নয়। এবং আপনাদের পক্ষে খুবই কঠিন হবে এটা দেখানো যে বর্তমান সরকার আপনাকে নির্যাতন করছে বা জুলুম করছে। বর্তমান সরকার তো পরিষ্কারভাবে ডক্টর ইউনূস এর আগে তার বক্তৃতায় বলে দিয়েছে যে আপনারা মন খুলে আমার সমালোচনা করেন। তার মানে এখন বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা মত প্রকাশের স্বাধীনতা আছে। তো ফলে আপনি দেশে ফিরে গেলে বা আপনি দেশে ফিরে গিয়ে আওয়ামী সরকারের সমালোচনা করলেই বা এমনকি বর্তমান সরকারের সমালোচনা করলেও তো আপনার আসলে কোনো বিপদের সম্ভাবনা নাই। আর তাছাড়া আরেকটা বিষয় মনে রাখবেন যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সারা বিশ্ব থেকে সমর্থন পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকারকে অনেক সহায়তা দেওয়া হচ্ছে। আর্থিক যে সংকটে বাংলাদেশ আছে, সংকট থেকে যাতে বাংলাদেশ দ্রুত বেরিয়ে আসতে পারে। তো আমি বলার বক্তব্য হচ্ছে এই যে বর্তমান সরকার কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা সমর্থন পাচ্ছে। এই অবস্থায় বর্তমান সরকার একটা নির্যাতনমূলক সরকার, একটা স্বৈরাচারী সরকার, এটা কিন্তু কেউ মানবে না। হতে পারে বর্তমান সরকারটা হয়তো একটা নির্বাচিত সরকার নয়, কিন্তু অনেকেই বলবে সেটা একটা সফল বিপ্লবের মাধ্যমে, সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা সরকার ক্ষমতায় এসেছে। ফলে তাদের অবশ্যই একটা বৈধতা আছে। যারা সংবিধান বিশেষজ্ঞ, যারা আইন বিশেষজ্ঞ, তারা নিশ্চয়ই এই ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবেন যে কেন এই সরকারের বৈধতা আছে। কিন্তু আপনার জন্য সমস্যা হবে এই, আপনাকে বিশ্বাস করানো যে এই সরকার আপনার মানবাধিকার ক্ষুণ্ণ করবে, আপনি সমালোচনা করছেন এই জন্য আপনাকে তারা শাস্তি দেবে বা জেলে দেবে। ওই যে বললাম, যেহেতু অনেকেই বলে এসেছেন যে শেখ হাসিনার সরকার না থাকলে আপনারা দেশে চলে যাবেন, তখন প্রশ্ন হবে তাহলে আপনারা দেশে চলে যাচ্ছেন না কেন? এখানে আপনারা আরেকটা জিনিস বলতে পারেন যে না, আওয়ামী লীগের অনেকেই হয়তো এখনো ঘাপটি মেরে আছে, আমি ফিরে গেলে আওয়ামী সমালোচক হিসাবে আমাকে তারা হামলা করবে। ওই আবার একই উত্তরটা আসবে যে এটাতে করে তাদের ইনসেন্টিভ কী হবে? তাদের দল যখন ক্ষমতায় নাই, আপনাকে মারলে, এমন তো নয় আপনাকে মারলে যিনি একটা দলের তার দলের স্থানীয় পর্যায়ের যুগ্ম সম্পাদক আছেন সেখানে তিনি সম্পাদক হয়ে যাবেন, এমন তো কেউ নাই। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একদম সেন্ট্রাল যে নেতৃস্থানীয় যারা আছেন এরা কিন্তু কেউই আর এখন সামনে নাই। ফলে দলটা কীভাবে চলছে, কে চালাচ্ছে, এটা নিয়েও কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন আছে। তা আমার মনে হয় এসব ব্যাপারে আপনাদের অবশ্যই আইনি পরামর্শ নেওয়া উচিত আপনাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে।
আরেকটা ব্যাপারে বলে আমি আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে যারা এখন নতুন করে অ্যাসাইলাম ক্লেম করতে চাচ্ছেন এটা বলে যে তাদের সাবেক সরকারের সাথে তাদের সম্পৃক্ততা ছিল। দেখেন, প্রথম কথা হচ্ছে যে সাবেক সরকারের সাথে যদি অবশ্যই আপনার সম্পৃক্ততা থেকে থাকে, আপনি কোনো উচ্চ কোনো পদের আপনি আসীন হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই আপনার একটা রিস্কায় থাকতে পারে। কারণ বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি যে অনেক উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, এমপি অনেকেই কিন্তু গ্রেপ্তারের বরণ করছেন, অনেকেই কিন্তু শাস্তিও, অনেকে জেলে আছেন, রিমান্ডে আছেন। আপনার যদি ওরকম প্রোফাইল হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। কিন্তু আপনার যদি প্রোফাইল হয় আপনি খুবই একদম মানে লো লেভেল নামকাওস্তে একজন আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তা সেক্ষেত্রে তারা বলতে পারে এখন তো আওয়ামী লীগের বিরোধী দল বিএনপি তো ক্ষমতায় নাই, তাহলে তোমার কিসের ভয়? কারণ ওই যে আগে বললাম যে ডক্টর ইউনূসের সরকার তো যে কোনো লোককে ধরে মারবে না। এখন আপনি যদি বলেন যে না, জনগণ আমাকে মারতে পারে, আমরা দেখতে পেয়েছি যে সরকার পরিবর্তন হওয়ার পরে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা আছেন তাদের বাসা বাড়িতে হামলা হয়েছে, দুঃখিত, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। সেই হিসাবে আমি যেটা আওয়ামী লীগ করি আমার উপর হামলা হতে পারে। এখানে ওই একটা যেটা আগে বললাম, আপনার যদি একটা প্রোফাইল থেকে থাকে, আপনি যদি সত্যিকার অর্থে একদম কেউ কেটা গোছের হয়ে থাকেন, একটু উচ্চ পদস্থ পর্যায়ে থেকে থাকেন, তাহলে তো অবশ্যই আপনার অ্যাসাইলাম ক্লেমে মেরিট থাকবে। আপনি যদি একদম চুনোপুটি একটা হন, একটা কেসকি মাছ হন, সেক্ষেত্রে কিন্তু তারা বলবে যে তোমাকে নিয়ে সাধারণ পাবলিকের কেন মাথা ব্যথা হবে, আর সাধারণ পাবলিক কিছু করতে গেলেও সরকার তোমাকে কেন প্রোটেকশন দেবে না। তো ইস্যুগুলি কিন্তু মনে রাখবেন। মনে রেখে আপনারা যে কোনো ক্লেম করার আগে একবার ভাববেন, একবার নয় আমি বলবো যে কয়েকবার ভাববেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। এবং ওই যে বললাম, বারে বারে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি দেখাতে পারছেন না ডক্টর ইউনূস সরকার আপনার বিরুদ্ধে আছে, আনলেস আপনি একটা বড় কোনো পজিশনে আছেন। আর আপনি যদি বলেন আপনি বড় কোনো পজিশনে আপনি ছিলেন এবং আওয়ামী সরকারের আমলে আপনি বিভিন্ন ধরনের দুর্নীতি, মারপিট, খুন জখমের সাথে জড়িত ছিলেন, তাহলে দেখেন আপনি কিন্তু নিজেকে আর একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি যদি নিজেই মানবাধিকার লঙ্ঘন করে থাকেন আগের সরকারের সময়, তাহলে কিন্তু আপনি এই রিফিউজি কনভেনশন বা মানবাধিকার থেকে কোনো পরিশানে আপনি হয়তো পাবেন না। তো যাই হোক, আমরা আজকে অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেক কথা বললাম, কিছু আপডেটও দিলাম, কলও নিলাম। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে 1-2 সপ্তাহ পরে। ভালো থাকেন, ততদিন পর্যন্ত খোদা হাফেজ।